পলিটিক্সের পুরো সমীকরণ বদলে দিচ্ছে কে এ যাবৎকালের সবচেয়ে বড় আলটিমেটাম আবারও নতুন করে দিয়েছেন। এর পরিস্থিতি এখন কোন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে আর এই সবকিছুর পিছনে পর্দার আড়ালের কূটনীতিটা কি? জামাতে ইসলামের একজন এমপি এবার দেখালেন বিরাট চমক, যা সরকার পারেনি তাই করে দেখালেন এই জামাত নেতা। বিরাট সুখবর রাজনৈতিক অর্জনের মুখে জামাত জোট। জামাত যে বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল পার্লামেন্টের বাইরে অথবা বিরোধী দল হিসেবে জামাতের যত ধরনের করণীয় ছিল সবগুলো যে কাজের জন্য করেছে সেই কাজ হতে যাচ্ছে। মানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা দেখছে এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করবো না। প্রথমে দোয়া করি প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক। ক্ষমতা লোভী বা ক্ষমতা লিপ্সু যে সকল ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ আসল চেহারা বের হয়েছে, তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। দেখেন বিএনপি জিতলো এই ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে, 2 নাম্বার ভারতের স্বার্থ রক্ষা। তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগকে সার্ভিস দিত, এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে বিএনপি আসছে, বিএনপিতে সার্ভিস দিতেছে। আবার এবার 2026-এ সেই মজলুম বিএনপি এখন জালিম হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে তেল নাই। এই বিএনপিকে এমন শিক্ষা দিব আমরা, বাংলার ইতিহাসে আমরা লেখা থাকবে আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই, রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপিকে মুক্ত করে আজকে ক্ষমতা বসে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বিরাট সুখবর রাজনৈতিক অর্জনের মুখে জামাত জোট। জামাত যে বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিল পার্লামেন্টের বাইরে অথবা বিরোধী দল হিসেবে জামাতের যত ধরনের করণীয় ছিল সবগুলো যে কাজের জন্য করেছে সেই কাজ হতে যাচ্ছে। কঠিন চাপে পড়ে বিএনপি সরকার জামাতের সেই দাবি মানতে যাচ্ছে। দেখেন, সব বিষয়ে কিন্তু জামাত সমানভাবে সিরিয়াস থাকে না, কিন্তু দুইটা বিষয়ে এতটা সিরিয়াস হয়েছে যে দেশের ভিতরে আন্দোলন করেছে, মিছিল করেছে, বিক্ষোভ করেছে, কর্মসূচি দিচ্ছে, পার্লামেন্টে এটা নিয়ে যত দূর করণীয় সব করেছে, কথা বলেছে এবং দেশের বাইরে যত স্টেক হোল্ডার্স আছে যেমন বিভিন্ন মানবাধিকার সংগঠন, উন্নয়ন সহযোগী, তাদের কাছে বিচার দিয়েছে এবং আরো যত আউটফিট আছে, বিভিন্ন অ্যাক্টরস আছে, সবাইকে ইনফর্ম করেছে এবং সবাইকে বিএনপির বিরুদ্ধে ভয়েস রেজ করানোর চেষ্টা করেছে। এগুলো বিরোধী দলকেই করতে হয়, করেছে। বিরোধী দল চুপচাপ থাকলে সেখানে অন্যান্য কে কি করলো এতে কিছু আসে যায় না। তো দর্শক, সেই এত কাজ এত কষ্ট জামাত যে জন্য করলো সেটা সেই দাবি আদায় হচ্ছে। ইটস ভেরি গুড নিউজ ফর জামাত জোট। দর্শক, বিষয় হচ্ছে মানবাধিকার আইন এবং গুম অধ্যাদেশ। আপনারা জানেন যে ইউনূস সরকার অনেক গবেষণা করে একটা উন্নত সমৃদ্ধ মানবাধিকার আইন করেছিল এবং গুম অধ্যাদেশ করেছিল, যেটা বাংলাদেশের মানবাধিকারের রক্ষা কবচ ছিল। যে ওই আইন বাংলাদেশে কার্যকর থাকলে, বলবৎ থাকলে বাংলাদেশে আর কোনোদিন গুম হবে না, গুম করার সাহস কেউ করবে না এবং স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি মানবাধিকার কমিশন ফাংশন করবে। সরকার চাইলেও ভিন্ন মতের উপর দমন পীড়ন করতে পারবে না, কেউ চাইলেও ফেসিস্ট করতে পারবে না। আমরা নতুন বাংলাদেশে যে সংস্কারের কথাগুলো বলেছি বা আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সংস্কারগুলো অতি জরুরি ছিল, তার মধ্যে টপ মোস্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুইটা, এই মানবাধিকার আইন এবং গুম অধ্যাদেশ। কিন্তু বিএনপি সরকার ভারতের এবং ডিজিএফআই বুদ্ধিতে এই দুইটা আইন বাতিল করেছে। ডিজিএফআই বলেছে যে গুম অধ্যাদেশ বাতিল করো, কারণ গুম তো আমরা করি, তো আমরা গুম করি, তোমরা গুম অধ্যাদেশ বাতিল করো, কারণ আমাদেরকে ধরা হবে ইত্যাদি ইত্যাদি, এটা তো ঝামেলা। যার ফলে ডিজিএফআই বুদ্ধিতে ভুজুং ভাজুং মিথ্যা কারণ দেখিয়ে গুম অধ্যাদেশ তারা বাতিল করতে বাধ্য হয়েছে। কি কারণ? বলছে যে গুম অধ্যাদেশ এটা যথেষ্ট নয়, এখানে 10 বছর শাস্তির বিধান আছে এবং তদন্তের একটা মেয়াদ আছে, অমুক তমুক ভুজুং ভাজুং বলে এরপরে তার গুম অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। পুরো জাতি এই বিষয়টা বুঝতে পেরেছে। এরপরে জামাত জোট বিরোধী দল সবাইকে বুঝিয়েছে যে না, এটা মিথ্যা কথা, গুম অধ্যাদেশ বাতিল করছে কোনো অদৃশ্য শক্তির ইশারায়। শিশির মনিরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যেটা ডিজিএফআই ইশারায় এটা করা হয়েছে। এবং মানবাধিকার নিয়ে আপনারা জানেন যে পশ্চিমাদের মধ্যে অনেক ভণ্ডামি আছে এবং ভণ্ডামির একটা উপাদান অনেক ক্ষেত্রে এই মানবাধিকার, তারা নিজেরাই মানবাধিকার রক্ষা করে না, কিন্তু তারপরও মানবাধিকারের বিষয়ে তাদের একটা মূল্যবোধ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা যারা ইউরোপ আমেরিকা গেছেন, সেখানে মানবাধিকারকে খুব সিরিয়াসলি দেখা হয়। তারা ভিন্ন জায়গায় যুদ্ধের কারণে অনেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে, বাট সোসাইটিতে, রাজনীতিতে তাদের কাছে হিউম্যান রাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা তাদের কাছে বেসিক কনসিডারেশন। ডেভেলপমেন্ট পার্টনার, মিত্র রাষ্ট্রের সাথে
এগুলোর ভিত্তিতে তারা ইন্টারাকশন করে, এগুলো থাকতে হয়, ইটস মাস্ট কন্ডিশন। তো সেই জায়গায় মানবাধিকার কমিশনকে বাতিল করে দেয় ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘের মানবাধিকার কমিশন, সবাই ক্ষুব্ধ হয়েছে। মানবাধিকার এটাও ওই ডিজিএফআই কিংবা ভারত বা এদের ইশারা এটা হয়েছে, বিএনপি করতে বাধ্য হয়েছে। কিন্তু জামাত এটা নিয়ে খুব সিরিয়াস হয়েছিল এবং যত জায়গায় যাওয়ার, যত জায়গায় বিচার দেওয়ার সেটা তারা করেছে এবং দেশের ভিতরে নানান গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে ভয়েস রেজ করেছে যে বিএনপি আজ যাই করুক, এই ভূ অধ্যাদেশ বাতিল করা এবং মানবাধিকার আইন বাতিল করা এটা ঠিক হয়নি। তো চারিদিকের এই জামাতের বড় আয়োজন বিএনপির বিরুদ্ধে, এগুলো দেখে বিএনপি টনক নড়েছে যে না, এটা নিয়ে ফাইজলামি করা যাবে না, তাহলে বিপদে পড়তে হবে। কারণ সারা পৃথিবী এটা নিয়ে কথা বলছে, জামাত জোট সবার কাছে রিচ করেছে এবং আমাদের সামনে ডলা খেতে হবে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি। এমনকি এটা নিয়ে এমন ভাবে বিএনপির যে কুযুক্তি এবং বিএনপির যে বাহানা, এর বিপরীতে জামাত শিশিরমণির এমন যুক্তি দাঁড় করিয়েছে, তাতে মানে বিএনপি প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে, না না বাবারা এটা বাদ ডিসি তাতে কি এর চাইতে ভালো কিছু আমি করে দেখাচ্ছি। তো কবে করবেন? চারদিকে চাপ, বিরোধী দলের চাপ, যার ফলে এখন খবর বাতিল অধ্যাদেশ সামনে রেখে মানবাধিকার কমিশন আইন হচ্ছে। এর মানে নতুন মানবাধিকার কমিশন আইন করবে এবং গুম অধ্যাদেশ ওইটাও করবে বলছে এবং আসলেই কিছু উদ্যোগ নিয়েছে, আমরা জানতে পেরেছি। ইটস ভেরি গুড নিউজ। দর্শক দেখেন, বাতিল অধ্যাদেশ যথেষ্ট যৌক্তিক ছিল এবং বাতিল অধ্যাদেশ ওটা সংস্কার করার আসলে তেমন কোনো কিছু ছিল না। আর যদি কিছু সংস্কার করার প্রয়োজন হতো তাহলে সংস্কার করে অধ্যাদেশটা বাতিল করলে পাশ করালে হতো, ওটা তো বাতিল করার কোনো প্রয়োজন ছিল না। এখন যে দেখছে যে না বিরোধী দল এটা হাতে ছাই মেখে ধরছে, এখন টনক নড়েছে, এটা এখন করার চেষ্টা করছে। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি আইনে পরিণত করেনি বর্তমান সরকার। তাড়াহুড়ো করে তৈরি করা ওই অধ্যাদেশে নানা ত্রুটি, অস্পষ্টতা ও সাংঘর্ষিক বিষয় থাকায় বর্তমান সরকার অধ্যাদেশটির প্রতি আগ্রহ হারায়। এটা মিথ্যা কথা, এগুলো কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এটা ওই ডিজিএফআই সহ আরো নানান অদৃশ্য শক্তি বিএনপিকে বাধ্য করেছে ওইটা বাতিল করাতে, কিন্তু এখন আবার বিরোধী দলের চাপের কাছে নতি স্বীকার করছে। এই অবস্থায় আরো যাচাই বাছাই ও পর্যালোচনার কথা উল্লেখ করে গত 9 এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ পুনঃপ্রচলন বিল 2026 সংসদে পাশ করা হয়। ফের চালু করা হয় 2009 সালে মানবাধিকার কমিশন আইনটি। ওই সিদ্ধান্তের 1 মাসের মধ্যেই নতুন করে জাতীয় মানবাধিকার কমিশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে ওটা বাতিল করে খেয়ে দিতে চেয়েছিল কিন্তু হজম করতে পারেনি, এখন নতুন ভাবে এই আইন করার উদ্যোগ নিয়েছে। এটি হচ্ছে জামাত জোটের বিরাট অর্জন, সফলতা। যদি বিএনপির মাধ্যমে ওই অধ্যাদেশের আলোকে মানবাধিকার নতুন আইন পাশ করানো যায়, গুমের বিষয়টা যদি এরকম সুরাহা করা যায়, তাহলে এটা জামাত জোটের একটা বিরাট রাজনৈতিক অর্জন হয়ে দাঁড়াবে যে বিএনপিকে চাপে রেখে, বিএনপিকে ধোলাই দিয়ে, দেশি বিদেশি নানান স্টেক হোল্ডার্সদের মাধ্যমে চাপ দিয়ে এটা জামাত করতে পেরেছে। 2009 সালে মানবাধিকার কমিশন এই সিদ্ধান্তের 1 মাসের মধ্যে নতুন করে জাতীয় মানবাধিকার কমিশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাতিলকৃত অধ্যাদেশকে সামনে রেখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে খসড়া প্রস্তুত কাজ শুরু করেছে। খসড়া আইনটির উপর আগামী 17 মে অংশীজনদের মতামত পরামর্শ গ্রহণে আলোচনা সভা প্রস্তুতি চলছে। রাজধানীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে স্পষ্ট যে এইগুলো নিয়ে কোনো ধানাই ফানাই করতে পারবে না। যেভাবে 17 ঘাটের পানি বিএনপিকে খাওয়ানোর ব্যবস্থা করেছে জামাত জোট, এবার আরো ভালো আইন করতেই বাধ্য হবে। বরং ওই আগে যেটা ছিল ইউনূসের আমলে, ওটা 99% ওইটাই থাকবে, জাস্ট 1% একটু এদিক ওদিক করে আইনটা পাশ করে দিবে। অতএব আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলে আমরা আশা করি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমলের যেসব অধ্যাদেশ রহিতকরণ বিল হিসেবে আনা হয়, সেই বিলগুলো প্রস্তাবনায় স্পষ্টভাবে কারণ উল্লেখ করা হয়। এসব অধ্যাদেশের ব্যাপারে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আরো পরামর্শ ও যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছিল। মানবাধিকার কমিশন অধ্যাদেশের কিছু ধারা নিয়ে প্রশ্ন ছিল, বিশেষ করে তদন্ত, জরিমানা ও ক্ষতিপূরণের ক্ষেত্রে স্পষ্ট। এগুলো হচ্ছে বাহানা। মূল কথা হচ্ছে যে আপনারা হজম করতে পারেননি, এখন চাপে করে এই আইন নতুন ভাবে ব্যবহার করতে বাধ্য। এবং গুমের বিষয়েও বলছেন যে গুম অধ্যাদেশ আরো ভালোভাবে করা হবে বা আলাদা গুম অধ্যাদেশ করা হোক আর মানবাধিকার আইনের মধ্যে হোক, গুম যাতে না হয় সেটা গুম এই মানবাধিকার কমিশনের গুম কমিশন হিসেবে বা এগুলো নিয়ে যে জটিলতা ছিল এগুলো সমাধান করবে। ইউনূসের আমলে গুম অধ্যাদেশ কিংবা মানবাধিকার কমিশন আইন যেভাবে ছিল তার চেয়ে উন্নত ভাবে করতে বাধ্য হচ্ছে, এটা জামাতের অর্জন। তো কোনো দেশ শখের বসে IMF এর দরজায় যায় না, যে যায় সে যায় অভাবের তাড়নায়, রিজার্ভের ঘাটতিতে, বৈদেশিক মুদ্রার চাপে অথবা এমন এক অর্থনৈতিক সন্ধিক্ষণে। 2023 সালে ঠিক সেই অবস্থাতেই তৎকালীন সরকার IMF এর কাছে হাত বাড়িয়েছিল। $4.7 বিলিয়ন ঋণ চুক্তি হয়েছিল। পরে 2024 সালের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকারের সময়ে আরো $800 মিলিয়ন বাড়ানো হয়। সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়ায় আরো বড়। এখন পর্যন্ত বাংলাদেশ প্রায় $3.64 বিলিয়ন পেয়েছে। কিন্তু মজার কথা হলো, ঋণের গল্প এখানেই শেষ নয়, বরং এখানেই নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু। কারণ 2023 সালে শুরু হওয়া চলমান ঋণ কর্মসূচির 6ষ্ঠ কিস্তির টাকাই এখনো আটকে আছে। গত ডিসেম্বরে সেই অর্থ পাওয়ার কথা ছিল, পরে আলোচনা উঠল 6ষ্ঠ ও 7ম কিস্তি একসঙ্গে ছাড় হতে পারে। জুনের মধ্যে $1.3 বিলিয়ন অর্থাৎ $130 কোটি পাওয়ার কথা ছিল, কিন্তু
ওয়াশিংটনে বৈঠক করেও জট কাটেনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ফিরে এসেছেন, কিন্তু ডলার এখনো বিমানে চড়ে ঢাকায় নামেনি। এই অবস্থাতেই নতুন খবর, বাংলাদেশ আবারও IMF এর কাছে প্রায় $2 বিলিয়ন নতুন ঋণ চাইছে। শুধু তাই নয়, বিশ্বব্যাংকের কাছ থেকেও $1 বিলিয়ন চাওয়া হয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF এর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। যদিও সরকারি কণ্ঠ এখনো সাবধানী, কারণ পর্দার আড়ালের আলোচনা শেষ না হলে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না। রাষ্ট্রের অর্থনীতিতে অনেক সময় সত্য কথাও লাজুক কোণের মতো শোনায়, সবাই জানে কিন্তু মুখে কেউ আনে না। এখানে প্রশ্ন উঠতেই পারে, চলমান কর্মসূচির টাকা যখন আটকে, তখন নতুন ঋণের কথা কেন? অর্থনীতিবিদদের অনেকে বলছেন এর পেছনে মূল কারণ হলো জ্বালানি ব্যয়। ইরান যুদ্ধের কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে চাপ বেড়েছে। বাংলাদেশকে অতিরিক্ত প্রায় $3 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে। সরকার রিজার্ভ থেকে সেই অর্থ খরচ করতে চাইছে না, কারণ রিজার্ভে হাত দিলে আমদানি সক্ষমতা কমবে, ঋণ পরিশোধের সক্ষমতা দুর্বল হবে, ডলারের বাজারে অস্থিরতা বাড়বে, আর টাকার মান পড়ে গেলে শেষে পকেট কাটা হবে নাগরিকের। এই জায়গায় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার ধারণা, এই বাড়তি জ্বালানি ব্যয়ের চাপ সামলাতেই সরকার বিশ্বব্যাংক, IDB ও IMF এর মতো সংস্থাগুলোর দিকে তাকাচ্ছে। কারণ রিজার্ভে হাত দিলে শেষ পর্যন্ত মানুষের উপরেই করের বাড়তি চাপ আসতে পারে। কিন্তু অর্থনীতির ব্যঙ্গ এখানেই, ঋণ নিলেও চাপ, ঋণ না নিলেও চাপ। ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনও প্রায় একই কথাই বলেছেন। তার ভাষায়, IMF নতুন ঋণ দিলেও আগে জানতে চাইবে এই টাকায় সরকার কি করবে, কোথায় ব্যয় হবে, কি কর্মপরিকল্পনা। কারণ চলমান ঋণ কর্মসূচি রেখে হঠাৎ নতুন কর্মসূচির যুক্তি কি? এই প্রশ্ন মোটেও অযৌক্তিক নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতিতে এই প্রশ্নই আসল। কারণ ঋণ তো আল্লাহর রহমত নয় যে নামলো আর সমস্যার সমাধান হলো। ঋণ মানে আজকের অভাব মেটাতে আগামী দিনের আয় বন্ধক রাখা। এখন আসা যাক আসল কাঁটায়। IMF এর ঋণ মানে কেবল টাকা নয়, সঙ্গে শর্তও আসে। আর শর্তগুলো কোনো কাব্যগ্রন্থ নয় যেটা ইচ্ছা হলে পড়া যায়, না হলে তাকে রেখে দেওয়া যায়। IMF এর মূল কথা খুব পরিষ্কার, ভর্তুকি কমাও, কর জাল বাড়াও, রাজস্ব ব্যবস্থায় সংস্কার করো, ব্যাংক খাতে শৃঙ্খলা আনো, কর ছাড় কমাও, প্রয়োজন হলে কর বাড়াও, বিনিময় হার বাজারের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দাও। বিশ্বব্যাপী IMF এর অর্থনৈতিক দর্শন অনেকটা এমন, আগে হিসাবের খাতা ঠিক করো, পরে মানুষের দীর্ঘশ্বাসের কথা ভাবা যাবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা একটু আলাদা। এদেশের অর্থনীতি শ্রম নির্ভর, আমদানি নির্ভর, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা নির্ভর। এখানে গরিবের সংসার চলে কৃষকের ঘামে, ক্ষুদ্র উদ্যোক্তার সাহসে, আর প্রবাসীর পাঠানো টাকায়। এই বাস্তবতায় যখন ভর্তুকি কমে, তখন গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে। তারপর শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়, কৃষকের সেচ ব্যয় বাড়ে, ছোট কারখানার মালিকের মাথায় হাত পড়ে। বাজারে পেঁয়াজ, ডাল, চাল, ভাড়া সবাই যেন একসঙ্গে সভা করে সিদ্ধান্ত নেয় আমরাও একটু বাড়ি। ইতিমধ্যে IMF এর শর্ত অনুযায়ী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে। একটি কমিটি এ নিয়ে কাজ করছে। কথাটা শুনতে খুব প্রশাসনিক, কিন্তু এর বাংলা অনুবাদ, বাজারের মানুষ ভালো বোঝে, আরও চাপ আসছে। অবশ্য IMF এর কিছু ইতিবাচক দিকও আছে। তারা রিজার্ভের হিসাব স্বচ্ছ করতে চায়। বাজেট ঘাটতি, রাজস্ব পরিকল্পনা, ব্যাংকিং খাতের দুর্বলতা, এসব জায়গায় জবাবদিহি বাড়াতে চাপ দেয়। কর প্রশাসন আধুনিক করা, খেলাপি ঋণ কমানো, সুদের হার বাজার ভিত্তিক করা, এসব কাঠামোগত সংস্কারের কথা তারা তোলে। আর আন্তর্জাতিক বাজারে IMF এর অনুমোদন এক ধরনের সিগন্যালও দেয়, যার ফলে বিশ্বব্যাংক, ADB, জাইকা প্রভৃতি সংস্থাও সহযোগিতায় আগ্রহী হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে অর্থনীতির বড় বড় শব্দের চেয়ে বড় কথা একটাই, মাসের শেষে বাজার করা যাচ্ছে কিনা। এখানেই সমস্যা। সুদের হার বাজার ভিত্তিক হওয়ার ফলে ব্যাংকগুলো ঝুঁকি বিবেচনা করে ঋণের সুদ বাড়াচ্ছে। আগে ব্যবসায়ীরা অন্তত জানতেন কত হারে ঋণ পাবেন। এখন ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ নিতে গিয়ে দেখছেন ব্যাংকারের মুখে হাসি আছে, কিন্তু সুদের কাগজে ঘাম ঝরছে। এতে নতুন বিনিয়োগ কমছে, শিল্প সম্প্রসারণ ধীর হচ্ছে, কর্মসংস্থানও কমছে। আরেকটি বড় চাপ আসছে কর খাত থেকে। বাংলাদেশের কর GDP অনুপাত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম, প্রায় 9% কাছাকাছি। তাই IMF চায় করজাল বাড়ুক। তত্ত্ব হিসেবে কথাটা ঠিক, কিন্তু বাস্তবে যদি করজাল বাড়ানো মনে হয়, একই মানুষকে আরো চাপ দেওয়া, তাহলে সেটা চিকিৎসা নয়, নতুন রোগ। কর প্রশাসন এখনো জটিল। ছোট ব্যবসায়ের জন্য কর রিটার্ন দেওয়া মানে অনেক সময় পরীক্ষার খাতা পূরণের মতো। IMF আধুনিকতার কথা বলে, কিন্তু বাস্তবের বাংলাদেশ এখনো কাগজ, সিল, স্বাক্ষর আর লাইনের দেশে দাঁড়িয়ে। চলমান ঋণ কর্মসূচির শর্তগুলো নিয়েও প্রশ্ন কম নয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তখনকার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন বড় শর্তগুলো পূরণ হয়েছে। কিন্তু নতুন সরকারের সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এমনভাবে সংশোধন করে সংসদে পাশ হয়েছে, যা নিয়ে অনেকের উদ্বেগ আছে। সংশোধনের ফলে দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। জাহিদ হোসেন বলছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যে সংস্কারের স্পিরিট ছিল, আইনে তা আর থাকলো না। আবার IMF এর শর্ত অনুযায়ী প্রতি মাসের শুরুতে তেলের দাম সমন্বয়ের কথা থাকলেও গত 2 মাস তা হয়নি।
এনবিআর এর আলাদা কাঠামোর আলোচনা হয়েছিল, কিন্তু অধ্যাদেশ পাশ হয়নি, অর্থাৎ আইএমএফ এর প্রকল্পের খাতা এখনো অর্ধেক ফাঁকা। এই অবস্থায় সরকার যদি নতুন ঋণ আনুষ্ঠানিকভাবে চায়, আইএমএফ যদি তাতে রাজি হয়, তাহলে কি জনজীবনের চাপ আরো বাড়বে? খুব সংক্ষিপ্ত উত্তর, সম্ভাবনা প্রবল না, বরং অবশ্যই। কারণ আগের শর্তগুলোই বাংলাদেশ পুরোপুরি পূরণ করতে পারেনি। জিডিপি বৃদ্ধির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, ভর্তুকি প্রত্যাহার, কর ছাড় বাতিল, এসব পদক্ষেপ রাজনৈতিকভাবেও কঠিন। কিন্তু আইএমএফ সাধারণত নিজের শর্ত থেকে সহজে সরে আসে না, বরং এবারও বাংলাদেশকেই বলতে হবে সংস্কার কিভাবে বাস্তবায়ন করবে। অর্থমন্ত্রী অবশ্য বলছেন, আইএমএফ এর কোনো শর্ত যদি জনগণের স্বার্থ সংরক্ষণে বাধা হয়, সরকার তা মেনে নেবে না। কথাটি শুনতে বেশ বলিষ্ঠ, কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির টেবিলে শুধু বলিষ্ঠ বাক্য দিয়ে কিস্তি ছাড় হয় না, সেখানে খাতা দেখে, আইন দেখে, নীতি দেখে, বাজেট দেখে। জুনে জাতীয় বাজেট ঘোষণার পর আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায় আসতে পারে। অর্থনীতিবিদদের ধারণা, তারা দেখবে সংস্কারের প্রতিফলন বাজেটে কতটা আছে, তারপরই হয়তো আটকে থাকা কিস্তির সিদ্ধান্ত হবে। এই পুরো ঘটনাটার মধ্যে সবচেয়ে বড় ব্যঙ্গ সম্ভবত এটাই, সরকার বলছে নতুন ঋণ জনজীবনের জন্য চাপ কমাতে চায়, অথচ সেই ঋণের শর্তই আবার জনজীবনের উপর নতুন চাপ তৈরি করতে পারে। তবে আইএমএফকে পুরোপুরি দোষ দিয়ে হাত ধোয়া সহজ, কিন্তু সমাধান নয়, বিকল্পও আছে। নিজস্ব রাজস্ব আদায় বাড়াতে হবে, কর ব্যবস্থা সহজ করতে হবে, প্রবাসী আয়ের জন্য ব্যাংকিং চ্যানেলকে আকর্ষণীয় করতে হবে, রপ্তানিকে পোশাকের বাইরে ফার্মাসিউটিক্যালস, চামড়া, কৃষিপণ্য ও আইটি খাতে ছড়িয়ে দিতে হবে, জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য উৎসে বিনিয়োগ বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা, বৈদেশিক ঋণ এমনভাবে প্রকল্পে নিতে হবে যেখান থেকে আয় বাড়বে, শুধু ফিতা কাটার ছবির জন্য নয়। কারণ ঋণ যদি এমন প্রকল্পে যায় যার রিটার্ন নেই, তাহলে সেটা অর্থনীতির নয়, ভবিষ্যৎ প্রজন্মের নামে আগাম বিল পাঠানো। শেষ কথা হলো, আইএমএফ এর ঋণ নিজের শত্রু নয়, আবার বন্ধু বললেও বাড়াবাড়ি হয়। এটি অনেকটা কড়া স্বভাবের মহাজনের মতো, সময় মতো টাকা দেয়, কিন্তু বিনিময়ে সংসারের হাঁড়ির খবরও নিতে চায়। বাংলাদেশের জন্য এখন আসল কাজ ঋণ নেওয়া কিনা সেই সিদ্ধান্ত নয়, বরং ঋণ নিলে তার মানে কি সেটা স্পষ্ট করা। টাকা কোথায় যাবে, কিভাবে ফেরত আসবে, কোন সংস্কার ধাপে ধাপে হবে, আর মানুষের উপর চাপ কতটা পড়বে, এই হিসাব আগে নিতে হবে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।